ইটস গোয়িং হোম, ইটস গোয়িং হোম, ইটস গোয়িং হোম। ইউরোপিয়ান ফুটবলে কান পাতলেই গত কয়েক দশকেই এই রবটাই শোনা যেত। যখনই ইংল্যান্ড কোনো মেজর টুর্নামেন্টে ভালো করতো, সেই একই রব গতকাল উঠিয়েছে থ্রি লায়ন্স। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে দুর্দান্ত এক ম্যাচে 2-1 গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে ইউরোর ফাইনালে। একই দিন অর্থাৎ আজকে সকালে ফেভারিট উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। দীর্ঘ 23 বছর পর কোপার ফাইনালে উঠল লাতিন দেশটি। আমরা আলোচনা করব এই দুই দেশের ফাইনালে ওঠার কাহিনী নিয়ে। আমার সাথে আছেন বাংলাদেশের ফুটবল লেজেন্ড, ওয়ান অফ দ্য ফুটবল লেজেন্ড শেখ মোহাম্মদ আসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। এবং দর্শক, আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে আমি থাকছি জাহির সাগর। দর্শক, আপনাদের জন্য, আপনাদের নিয়েই আমাদের এই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। চাইলে আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের এই প্রোগ্রামে, ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা আলোচনা শুরু করতে চাই শেখ মোহাম্মদ আসলাম। গতকাল একটা সেমিফাইনাল হয়েছে ইউরোতে, দুর্দান্ত একটা ম্যাচ নিশ্চয়ই আপনি উপভোগ করেছেন। কেমন ছিল আসলে? যেমনটা উত্তেজনা আমরা আভাস পেয়েছিলাম অথবা অপেক্ষা করছিলাম, ঠিক তেমনটাই কি হয়েছে নাকি একটু ডাল ম্যাচ হয়েছে? না, ফুটবল প্রমাণ করেছে যে এটা গতির খেলা। এবং ইউরো মানে বারবার আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই গতির সঙ্গে কিভাবে আপনার স্কিলটা ডেভেলপ করা যায়। এবং আমি অবাক হয়েছি যে দু দলের কোচেরও খেলা এখানে বটে, কারণ তারা কি স্ট্র্যাটেজিতে বা কাকে ঘায়েল করবে সেটা সারাক্ষণ তারা এটা নিয়ে ব্যস্ত। তো খেলাটা বেশ জমে উঠেছে। এবং সেই জায়গায় সাউথগেট বোধহয় লেটার মার্কই পাচ্ছেন। ডেফিনেটলি, বিশেষ করে তার যে বদলি যে ফুটবলার, সেটাই ব্যবধান করে দিয়েছে। এটা আনবিলিভেবল। মানে হঠাৎ তার এই চিন্তা কিভাবে আসলো, এবং হ্যারি কেনের মতো প্লেয়ারকে বসিয়ে দেওয়া, ইট ইজ আনবিলিভেবল। এবং তাতে করে সে সাকসেসও হয়েছে, নেমেই ছেলে গোল করে দিল। সো ডেফিনেটলি এটা কোচেরও একটা বিরাট পরীক্ষা। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা আমরা আসলে ছোটবেলা থেকে জেনে আসছি, সেটার তিনি মূল্য পেয়েছেন। ইংল্যান্ডের পারফরমেন্স নিয়ে বলতে চাই, যেভাবে আসলে সবাই বলছিল প্রত্যেকটা পজিশনে দুর্দান্ত ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের বেশিরভাগ ফুটবলার, ছন্দে থাকা ফুটবলার, তাদেরকে নিয়ে এসে খুব একটা মানে সেই ইংল্যান্ডকে আমরা দেখছিলাম না যেমনটা মানে সবাই প্রত্যাশা করছিল। সেই জায়গায় সেমিফাইনাল নেদারল্যান্ডস এই বাধাটা টপকে যাওয়া তাদেরকে ফাইনালে মানসিকভাবে নিশ্চয়ই বুস্ট আপ করবে। নেদারল্যান্ডস যে ফুটবল খেলেছে ওরাও যেতে পারত। সব থেকে বড় ব্যাপার কি, নেদারল্যান্ডসের যে কোচ কোম্যান, ও একজন ভালো ফুটবলার ছিল, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে। সব দিক থেকে মিলে একটা জম্পেশ একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এবং ইউরো যে গতিময় খেলা, তা মানে চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিল। এবং এখান থেকে আমাদের দেশেও অনেক প্লেয়াররা অনেক কিছু শিক্ষণীয় আছে, যে গতির সঙ্গে কীভাবে স্কিলটা ডেভেলপ করতে হয়। এবং বিশেষ করে আমি বলবো ইংল্যান্ডের সেকেন্ড গোল যেটা করেছে, ইট ওয়াজ আনবিলিভেবল। এত তড়িৎ গতিতে এই গোল করা, ইট ইজ আনবিলিভেবল। আমি তো স্ট্রাইকিং জোনে খেলেছি, বাট এটা আসলে অবিশ্বাস্য গোল আমার কাছে মনে হয়েছে। এবং ইউরোর এটা ওয়ান অফ দ্য বেস্ট গোল আমি বলবো। গতকাল তার আগের দিন লামিন ইয়ামালের সেই গোল এবং জাভি সিমন্সের এই গোল, এটা দুর্দান্ত গোল হয়ে থাকতে পারে। আমরা আসতে চাই, আপনি বলছিলেন যে ইউরোর যে গতিময় ফুটবল, এই গতিটা আসলে কোপা থেকেও কি বেশি? আমি বলছি না কোপা খুব খারাপ খেলছে, কিন্তু কোপার যে পারফরমেন্স দেখছি, বিশেষ করে তারা একটু বেশি কি ফিজিক্যাল হয়ে যাচ্ছে কিনা? প্রত্যেকটা ম্যাচে 12, 15টা, 20টা, 22টা পর্যন্ত ফাউল হচ্ছে, কার্ড হচ্ছে, লাল কার্ড হচ্ছে। যার জন্য আপনার ফুটবল এটা তো ছন্দময় খেলা এবং আর্টিস্টিক গেম, এটা আমরা বলি। এই জায়গাগুলোতে আমরা কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিই যে এইভাবে এত ফাউল কেন হবে। এবং এক একটি ফাউল দেখা যাচ্ছে এক একটা প্লেয়ারের জীবনের ঝুঁকিও নিয়ে ফাউল করছে, যেটা আমার মনে হয় যে কোন ধরনের যুদ্ধে তারা মানে এই ফুটবলটাকে নিয়ে যেতে চাচ্ছে। ফুটবল একটা ছন্দময় খেলা, একটা আর্টিস্টিক গেম, সবাই জানি। তো সেইখানে এই গতির সঙ্গে এই মারামারি আসলে দেখতেও খারাপ লাগে। আপনারা যখন ঢাকার ফুটবলে মাতিয়েছেন অথবা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছেন, আসলে ওই সময়কার আমি বলছি 80-90 দশকের যে ফুটবলটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, ইউরোপিয়ান অথবা লাতিনে, সেখান থেকে কি রেভলিউশন হয়েছে নাকি আসলে নির্দিষ্ট একটা জায়গায় পড়ে আছে কোনো একটা? না, রেভলিউশন তো ডেফিনেটলি হয়েছে, কারণ এই গতিটা তখন এইভাবে ছিল না। কারণ আমরা দেখেছি যে ছন্দময় খেলা তখন আর্জেন্টিনা, বিশেষ করে লাতিনের কথা, আর্জেন্টিনা, ব্রাজিল, ল্যাটিনের যে দলগুলো সবাই ছন্দময় ফুটবল খেলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এর সঙ্গে গতি মানে সংযুক্ত হয়েছে, যেটার জন্য ফুটবলটার যে ছন্দ ছিল
কিছুটা ছন্দপতন হয়েছে আমি মনে করি। কিন্তু সেখানে গতি জায়গা করে নিয়েছে। গতি নিশ্চয়ই আমরা জায়গা আলোচনায় আসবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসলাম ভাই, আসসালামু আলাইকুম। আমি টিটু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। টিটু ভালো? হ্যাঁ আসলাম ভাই, ধন্যবাদ। আপনি ভালো আছেন আসলাম ভাই? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, তোমার দোয়া ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ আসলাম ভাই। আমার প্রশ্ন দুইটা প্রশ্ন। হ্যাঁ, আপনাকে তো আমরা সবসময়, আমি আসলে একসময় ক্লাবে গেলে আপনাকে পেতাম, এখন আর আপনি ক্লাবে আসেন না, আমরা খুব একটা ক্লাবে যাই না। আমি ক্লাবের কথা বলছি। প্রশ্ন হ্যাঁ হ্যাঁ পেনাল্টিটা ছিল কিনা, কাউকে পেনাল্টিটা, এই প্রশ্ন একটা। আরেকটা প্রশ্ন আসলাম ভাই, আমাদের লোকাল ফুটবল নিয়ে, যেহেতু লোকাল ফুটবল নিয়ে আমরা কথা বলার সুযোগ পাই না, খুব একটা পাই না। তো প্রশ্নটা হলো, সামনে যে আমাদের ফুটবল ফেডারেশনের ইলেকশন হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। এই যে নির্বাচন হচ্ছে, গতানুগতিক ভাবে একই জিনিসের, একই অভিনয়ের, একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটার পরিবর্তন দরকার কিনা? আর আপনি কি মনে করেন আমাদের যারা কাউন্সিলর, যারা ভোট দেয়, তারা যদি একটু সচেষ্ট হয়, তাহলে কি ফুটবলের পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝেছি এবং আসলাম ভাই নিশ্চয়ই এটার উত্তর দিবেন। তবে তার আগে আমরা যে আলোচনা ছিলাম সেই আলোচনাটা শেষ করতে চাই। শুরুতেই বলেছিলাম ইংল্যান্ডে একটা রব ওঠে সবসময়, ইটস গোয়িং হোম, ইটস গোয়িং হোম। 36 বছর হয়ে গেল, মানে কোনো শিরোপা নেই। সেই রিয়েলি ইট ইজ গোয়িং হোম দিস টাইম। আসলে আমি লন্ডনে আমাদেরকে এক্স প্লেয়ারদের একটা অনুষ্ঠান হয়, ওখানে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো ওখানে কোনো না কোনোভাবে এই সাউথ গেটের সঙ্গে আমার দেখাও হয়েছে কোনো এক জায়গায়। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। তো ওখানে আমি দেখেছি যখন যে কোনো টিমের যখন ফুটবল খেলা শুরু হবে, তার আগে ঠিক আমাদের দেশে যেভাবে আমাদের সময়ে 80-90 দশকে যে লাইন ধরে একদম কাতার করে একটা দলের সমর্থকরা যেত এবং তাদের ভিতর কোনো রকম কোনো মারামারি, কোনো রকম কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। বাট ওইভাবে দেখেছি ওখানেও লাইন ধরে এই ম্যানচেস্টারের কিংবা এদের সাপোর্টাররা যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো মানে কটূক্তি করছে না, কেউ কাউকে ব্যঙ্গ করে কিছু বলছে না। বাট এত ডিসিপ্লিন হইতে তারা মাঠে খেলা দেখে এবং তারা এই খেলাটাকে যে এনজয় করে 90 মিনিটস, ইট ইজ আনবিলিভেবল। এবং আমাদের যে খেলা হয়েছিল ওখানে ওই আজকের যে কোচ, ইংলিশ কোচ, ওনার সঙ্গে ওখানেও দেখা হয়েছিল এবং আমি একটা ভলি করে গোল করেছিলাম, আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল সে। আমরা যদিও 1-1 গোলে আমাদের ড্র হয়ে গেছিল, বাট একটা ভালো মনের মানুষ আমার কাছে মনে হয়েছে এবং তার যে ক্যারিসম্যাটিক ক্যারেক্টার সেটা এই ইউরোতে আমরা দেখতে পাচ্ছি। আরেকজনের কথা না বললেই নয়, শেখ মোহাম্মদ আসলাম, সেটা হচ্ছে হ্যারি কেইন, যাকে আসলে দুর্ভাগ্য ফুটবলার বলা যেতে পারে। এখন পর্যন্ত যেই দলে গেছেন সেই দলে আসলে ভরাডুবি হয়েছে। ইভেন আমি যদি ইউরোপিয়ান ফুটবলের লিগের বুন্দেসলিগার কথা বলি, যে দল গত 10 বছর ধরে টানা লিগ জিতছে, সেখানে এসে যখনই হ্যারি কেইন যোগ দিল ওই লিগটা হাতছাড়া হলো। এবার কি আসলে মানে হ্যারি কেইনের এই শিরোপাটা জেতার আরো একটা সুযোগ নিশ্চয়ই, কিন্তু এটা কি পারবেন তিনি এই স্বপ্নটা পূরণ করতে? এটা একটা মানে বড় সুযোগ এবং আমি মনে করি হয়তোবা তার শেষ ইচ্ছাটা পূরণ হতেও পারে। কারণ ওদের টিমের প্রতিটা সেক্টরে, প্রতিটা সেগমেন্টে আপনার ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকিং জোনে দেয়ার ইজ নো ডিফারেন্স। এই সব জায়গায় সব প্লেয়ার মানে দাবিয়ে খেলছে এবং আমি বিশ্বাস করি ওই হ্যারি কেইন যে কাজটা করে, যে সময়টুকু কাজ করে, ওইটা হলো বুদ্ধিমত্তার কাজ। ওখানে যে টু স্ট্রাইক এ গোল, এটা সবাই করতে পারে না, সবাই গোল করতে জানে না। সো হি ইজ দ্য ওয়ান হু ক্যান ডু দ্যাট। গতকাল ফিল ফোডেন বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন, কিন্তু বুকাyo সাকার কথাও বলতে হবে, কারণ এই দুইটা তরুণ ফুটবলার লামিন ইয়ামাল এবং জামাল মুসিয়ালা পাশে রেখে মানে ফুটবলের এই প্রজন্ম কি আসলে সেফ হ্যান্ডে রয়েছে ফুটবলটা? আমার মনে হয় ওরা ভালো কিছু দিবে, উপহার দিবে ইংল্যান্ডকে। কারণ বুকাyo সাকা গত ইউরোর ফাইনালে পেনাল্টি মিস করার পর যে পরিমাণ ঝড় তার উপর দিয়ে গিয়েছে, মানসিকভাবে ও কামব্যাক করেছে আমার মনে হয়। আমি বলতে চাচ্ছি আসলে ফুটবলটা কি পরবর্তী প্রজন্ম, আমরা মেসি রোনালদো, আপনারা মারাদোনা পেলের গল্প শুনে দেখে বড় হয়েছেন, আমরা মেসি রোনালদোকে দেখে বড় হয়েছি, পরবর্তী যে প্রজন্ম আসছে তারাও নিশ্চয়ই হতাশ হবেন না? না, ডেফিনেটলি নট। আমি মনে করি যে আরো বেটার কোয়ালিটিজ ফুটবলার আসবে এবং এই যে গতিময় ফুটবলের সঙ্গে যে স্কিল, এটা আমরা আরো বেটার দেখতে পাবো ইনশাআল্লাহ। বেটার ফুটবল আমরাও দেখতে চাই দারুণ একটা ফাইনাল। তবে তার জন্য ইংল্যান্ডকে বড় একটা পরীক্ষা দিতে হবে, কারণ রোববার ফাইনালে স্পেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম রাইট নাও। ফাইনাল নিয়ে যদি আপনাকে একটু আভাস দিতে বলি, অথবা স্পেনকে মানে হারানো ভেরি ডিফিকাল্ট, বাট
ইংলিশ ফুটবল যেভাবে গতির সঙ্গে তারা খেলছে, তারা যদি তারা কিন্তু ওই রোবাস্টিক ফুটবলের দিকে যায়নি, তারা কিন্তু মাঠে ফুটবল খেলেছে এবং যার জন্য তারা জিতেছে, এবং ওইটা যদি কন্টিনিউ করে হয়তো তাদের হারানো ডিফিকাল্ট হবে। কিন্তু এই স্পেনের এগেনস্টে আপনি 90 মিনিট ডিফেন্সিভ খেলেও তো পারবেন না। না, আপনাকে অ্যাটাকিং তো যেতেই হবে। ফুটবল খেলা তো গোলের খেলা, এবং গোল একমাত্র যে সারা সারা দর্শকদেরকে, সারা বিশ্বকে নাচিয়ে তোলে। সো ফুটবল গোলেরই খেলা, এবং গতির সঙ্গে গোলও হয়তো সংযুক্ত করবে ইংলিশ ফুটবল। আমরা বোধহয় নেদারল্যান্ডসের পার্টটুকু একটু ফেলে গেছি, কারণ হচ্ছে নেদারল্যান্ডস একটা দুর্ভাগা দলই বলতে হবে, হ্যারিকেনের মতোই আর কি। হ্যারিকেন মানে আমি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ওয়ার্ল্ড কাপ যখন দেখতে শুরু করেছি আমি, ব্রাজিল আর্জেন্টিনার পর আমি হল্যান্ডকেই সবসময় আমি আমার ফেভারিট টিম, বিকজ ইওয়ান ক্রাইফ আমার নাম্বার 9, টোটাল ফুটবলের জন্য আমার নাম্বার 9, কিন্তু সবসময় ওনার জন্যই আমি নাম্বার 9 পড়েছি। আমাকে অনেকবার জাতীয় দল থেকে 10 নম্বর দেওয়া হয়েছে, একবারই দিয়েছিল, আমি সেবার বেস্ট প্লেয়ার হয়েছিলাম, বাট নাম্বার 9 আমার খুব ফেভারিট নাম্বার। আচ্ছা, আমরা আপনার এই গল্প নিশ্চয়ই আরেকদিন শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মুফতাকিন, আমি মিরপুর 14 থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে হ্যারিকেনের ওইটা কি পেনাল্টি হয়েছিল? যেই প্রথম গোলে সমতায় ফিরেছিল ইংল্যান্ড, হ্যারিকেনের সেই পেনাল্টিটা কি আসলে আপনার মতো হয়েছে কিনা সেটা জানতে চেয়েছেন। যদি বা ভিআর আমরাও স্পষ্ট দেখেছি সেটা আসলে পেনাল্টিই ছিল, কারণ তার পাটা, প্রতিপক্ষের পাটা তার বুটে লেগেছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ পেনাল্টি। ইনসাইড দ্য বক্স, এটা যে কোনো ট্যাকেল ডেঞ্জার হয়ে যায়, আসলে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই, বিতর্কের কোনো অবকাশ। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আপনাকে আরো একবার স্বাগত আমাদের প্রোগ্রামে। আমরা যেখানে শুরু করেছিলাম ইউরো, সেটা আপাতত আমরা রাখলাম, আমরা কোপাতে এগোতে চাই। গতকালকের ম্যাচে 24টা ফাউল, 6টা হলুদ কার্ড, একটা লাল কার্ড। আমরা প্রথম অংশে বলছিলাম কোপা কি তার চিরচারিত সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে কিনা, কিন্তু এবারের কোপাটা কেমন মনে হচ্ছে ওভারঅলি আপনার কাছে এখন পর্যন্ত? কোপা যেমন আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার মতোই খেলেছে তারা। ব্রাজিল চেষ্টা করেছে, বাট ওদের এখন আমার মনে হয় যে ওই তারা ফুটবল খরায় তারা ভুগছে, কারণ ওই ধরনের কোয়ালিটি প্লেয়ার আমার চোখে এই পর্যন্ত পড়ে নাই। বাট আদার দ্যান দ্যাট আমি বলবো যে লাস্ট ম্যাচটা উরুগুয়ে এবং যে কলম্বিয়া যে খেলাটা খেলেছে, এত বেশি ফাউল হয়েছে, এত বেশি মানে খেলা বারবার যদি ইন্টারাপ্ট হয় তাহলে তো ফুটবলের সৌন্দর্যটা আকর্ষণটাই নষ্ট হয়ে যায়। সো যে কারণে ফুটবলটা ওই ওনাদের কাছে যে ল্যাটিনের যে ফুটবল, ওটা আসলে নান্দনিক ফুটবল, ওইটা আমরা দেখতে পাচ্ছি না। নান্দনিকতার কথা বললেন, ব্রাজিলের কথা মনে পড়লো। ব্রাজিল আসলে দরিভাল জুনিয়র এই কোপা থেকে বের হওয়ার পরে তিনি বেশ সমালোচনার মুখে পড়েছেন, এবং তিনি বলেছেন যে এই ব্রাজিল আগামী ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিবে। কিন্তু আপনার অভিজ্ঞতা কি বলে যে ব্রাজিলের বর্তমান যে স্কোয়াড, যে কোচিং স্টাফ, এর মাধ্যমে কি এই 2 বছরের মধ্যে ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার হিসেবে? তবে ইয়াং কিছু প্লেয়ার এসছে, তারা তাদের ব্রাইট ফিউচার আমি মনে করি, কারণ এই কোচিংয়ের আন্ডারে তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে, বাট ওই কোয়ালিটিজ আর নট দেয়ার। এই কোয়ালিটি না হলে তো আপনার ভালো ফুটবল হবে না, তো যার ফলে আমার মনে হয় সময় লাগবে। ওরা যেটা বলেছে যথার্থই বলেছে, আমার মনে হয় তারা কামব্যাক করতেও পারে। গত সেমিফাইনালের কথা আবার ফিরে আসছি আমরা। উরুগুয়ের যেই একটা টিম নিয়ে এসেছিল মার্সেলো বিয়েলসা, বিশেষ করে এই কোচের কারণে কিন্তু আলাদা নজর ছিল দলটা, দুর্দান্ত ফর্মে ছিলেন, ভালো ভালো ফুটবলার রয়েছেন। এটা কি সারপ্রাইজিং ছিল কিনা যারা সেমিফাইনাল থেকে বিদায়টা আপনার কাছে? না, এটা কিছুটা বলে তারা, আমরাও হতবাক হয়েছে যে এত 10 জনের দলের বিপক্ষে আপনি জিততে পারলেন না। সেটাই এটা আসলে আনবিলিভেবল ব্যাপার, এবং আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজিটা রং ছিল, যে এত রোবাস্টিক ফুটবলের পজিটিভ ফুটবল খেলে হয়তোবা তারা বেরিয়ে আসতে পারতো। লুইস সুয়ারেজ সম্ভবত তার দেশের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। লুইস সুয়ারেজ কিনে যদি আপনার কিছু মূল্যায়ন থাকে? হি ওয়াজ এ ক্লাস প্লেয়ার, ডেফিনিটলি। গতকালকে দারুণ একটা গোলের সুযোগ পেয়েছিল, এবং দারুণ সেভ করেছে গোলকিপার আমি বলবো। বাট ও যতক্ষণ ডি বক্সে ছিল, ওই অপোনেন্ট খুব মানে মানে হতচকিত হচ্ছিল কখন কি করে বসে। তো এই জায়গাগুলোতে এইসব প্লেয়ারের নামেরও একটা ভার আছে, এবং তাদের যে কোয়ালিটিস, এই কোয়ালিটিস আর আসবে কি না আই এম ইন ডাউট। ফাইনালে আবারও দুজন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানের লড়াই হবে, লিওনেল স্কালোনি এবং নেস্তর কলম্বিয়ার।
পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি আসলে কোচিং প্যানেলে বেশিরভাগই হচ্ছে আর্জেন্টিনাদের দখলে। কোপা আমেরিকার কথা বলছি, 6 জন ছিলেন আর্জেন্টাইন কোচ, তার মধ্যে 2 জনেই ফাইনালে নিয়ে গেছেন দলকে। মানে আর্জেন্টিনার উত্থানটা শুধু মাঠে না, মাঠের বাইরে ডাগ আউটে হচ্ছে। আর্জেন্টিনা কি তার সোনালী দিনগুলো আবার ফিরে পেয়েছে কিনা? আমি বলবো যে আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেংথ হলো গোলকিপার। আচ্ছা, এবং এত তার যে পারসেপশন, তার যে চিন্তা ভাবনা, তার পজিশনাল যে সেন্সটা, ইট ইজ আনবিলিভেবল। এবং সে যে কিছু গোল সেভ করেছে, ইট ইজ মানে আনবিলিভেবল। তো এই সব জায়গায় আমি মনে করি যে আর্জেন্টিনা অনেকটা এগিয়ে থাকবে, মাঠের খেলাও এবং গোলকিপিংয়ে তারা এগিয়ে থাকবে। কিন্তু কলম্বিয়া শেষ 28 ম্যাচ ধরে হারেনি, কিন্তু প্রায় 2 বছর কিন্তু এই দলটা হারেনি। যুদ্ধটা খুব মানে জম্পেশ হবে এবং ফুটবল তার গতি ফিরে পাবে তাদের খেলার মাধ্যমে, আমি মনে করি। আমি শেষ পর্যায়ে আছি আমাদের প্রোগ্রামে, আমি ছোট্ট করে জানতে চাই আসলে ইউরোপিয়ান ফুটবলের সাথে বাংলাদেশের ফুটবল কতটুকু পিছিয়ে আছে? বাংলাদেশের ফুটবল আসলে সত্যি কথা বলতে আমার খুব মাঝে মধ্যে খুব বুকটা বিষিয়ে ওঠে যে ফুটবলটা কোথায় যাচ্ছে, এটার উত্তরণের উপায়টা কি। যেমন আমাদের সময় সারা বাংলাদেশে ফুটবলটা হতো এবং প্রতিটা জেলাতে ফুটবল হতেই হবে, এটা একটা ম্যান্ডেটরি ছিল। বিশেষ করে ডিভিশন শহর, যেমন আমার শহর খুলনা, চিটাগং, ঢাকা, যশোর, কুষ্টিয়া, এইসব অঞ্চল থেকে প্রচুর মানে মেধাবী খেলোয়াড় বেরিয়ে এসছে এবং যারা ঢাকা মাঠে দাপিয়ে খেলেছে। এবং ওই স্বর্ণালী যুগটার কথা চিন্তা করলে এখনও আমাকে ওই নস্টালজিয়ায় আমি ভুগি কিছুটা, কারণ ওই সমর্থকদের ভালোবাসা, ওদের যে আতিথ্যতা, ওদের যে মন আমরা জয় করতে পেরেছি। আমার লাস্ট গোল আমার মনে আছে 95-এ আমার লাস্ট খেলা, লাস্ট গোল আমি করেছিলাম এগেনস্ট মোহামেডান। আমাকে ওই মাঠ থেকে, বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আহ্বানী ক্লাব পর্যন্ত আমাকে ঘাড়ে করে তারা মাথায় করে নিয়ে গেছে। এই যে ভালোবাসা মানুষের, এইটা কোথায় গেল এখন? এই জায়গাটা জয় করতে হলে নিউ জেনারেশনকে আবার সুন্দর ফুটবল উপহার দিতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এবং এটার জন্য আমাদের যারা কর্মকর্তা আছে, যোগ্য ব্যক্তিত্ব ওইখানে না বসা পর্যন্ত আমার মনে হয় এটা আর ফিরে আসবে না, আমার কাছে যা মনে হয়। আফসোসটা একপাশে রেখে আমরা আশাবাদী হতে চাই ইউরো এবং কোপা আমেরিকা নিয়েও। আসলে ফাইনাল আরেকটা করে ম্যাচ বাকি আছে। আপনি আগেই বলছিলেন যে স্পেনকে আপনি এগিয়ে রাখবেন, এদিকে আর্জেন্টিনা এগিয়ে রাখবেন, তারপরেও যদি সম্ভাবনা কতটুকু? ফুটবল তো গোলের খেলা, যে কোনো দিকে গোল হতে পারে, বাট অ্যাকর্ডিং টু দ্য মেরিটস আমার মনে হয় যে আর্জেন্টিনা অনেক দূর এগিয়ে আছে। প্লাস ওদের গোলকিপার একটা বিরাট শক্তি, এমিলিয়ানো মার্টিনেজের কথা বারবারই বলছিলেন আপনি। 50% গোলকিপারই খেলে ফুটবলে। সো এই জায়গায় অপোনেন্ট কতটুকু সামাল দিতে পারবে আমি জানি না। প্লাস ওপরের স্ট্রাইকিং জোনে তারা মেসি, আলভারেজ, মার্টিনেজ আছে, হ্যাঁ, এই প্লেয়ারগুলো তো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। সো এদেরকে মনে হয় কিছুটা হলেও বেগ পেতে হবে অপোনেন্টকে। স্পেনের কথা আপনি প্রথমেই বলছিলেন, অনেক প্রশংসা ভাসিয়েছেন, শুধু আপনি না, পুরো ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড সবাই বলছিলেন ভালো ফুটবল খেলে, আটকানো সম্ভব না। আদৌ কি সম্ভব না ইংল্যান্ডের জন্য? মানে আই মিন স্ট্র্যাটেজি হওয়া উচিত। ওরা একটা জায়গায় মানে ধরা খাবে, সেটা হলো বয়সের কাছে ওরা ধরাটা খাবে, কারণ এদের সব ইয়াং লেগ আমি দেখেছি, ফ্রেশ ব্লাড একদম। সো দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব এবং তারা ভালো খেলছে ফুটবল। আমরা একেবারেই প্রোগ্রামের শেষ দিকে আছি। লিওনেল মেসিকে নিয়ে শেষ প্রশ্নটা করতে চাই। লিওনেল মেসি যেই মুগ্ধতা তিনি ছড়িয়ে আসছেন গত 1.5 যুগ ধরে আসলে বিশ্ব ফুটবলে, একেবারে শেষ দিকে আমরা আছি। যদিও বা তিনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন কোপা আমেরিকা তার শেষ নয়, তো দি মারিয়ার জন্য শেষ। মেসি কোপা আমেরিকা হয়তো এটা শেষ খেলে ফেলছেন, দি মারিয়ার শেষ ম্যাচ। দি মারিয়া একটু আন্ডাররেটেড কিনা? আই মিন মানে মেসি নিশ্চয়ই মেসির লেভেলে আছে। দি মারিয়া ওয়ান অফ দ্য কি পয়েন্ট, স্ট্রাইকিং জোনে এত ভালো স্কিল প্লেয়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট। এবং ডি মারিয়া এবং মেসির যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ আনবিলিভেবল। একটা মানে চিন্তা করা যায়, যার জন্য প্রতিপক্ষ খুব বিপদে থাকে। দেখার বিষয় আসলে এই দুই বন্ধুর রসায়ন শেষ স্টেজে কেমন জমবে। আসলে বন্ধুকে শিরোপা জিতে লিওনেল মেসি বিদায় জানাতে পারবেন কিনা, সেই প্রশ্ন ভবিষ্যতের কাছেই থাক। আমরা শেষ করব আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।